আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো, ভারতে বসে ফের ডক্টর ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাত। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তিনি ব্যস্ত রয়েছেন দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে। তার দাবি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারটি অবৈধ। আজ ভারতের দ্য প্রিন্টের এক প্রতিবেদন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এরপর জানাবো, সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান। সরকারি সফরে এবার চীন গমন করলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি চীনে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। এদিকে ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির। সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছে বিএনপি নেতারা। চ্যানেল 24-কে জানিয়েছে, নির্বাচন কমিশনের নিয়মের ব্যত্যয় ঘটলে জোট সঙ্গীরাও ভোট করবেন ধানের শীষ প্রতীকে। এদিকে পুলিশের চাকরি করেই 10তলা ভবন ডুপ্লেক্স বাড়ি। নাসিরউদ্দিন মল্লিক, সাবেক সহকারী কমিশনার বিএমপি, পুলিশের এসআই পদে 1991 সালে যোগ দিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান। চাকরি নামক এই সোনার হরিণ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনি একের পর এক অবৈধভাবে ঘুষ বাণিজ্য করে অর্থ ইনকাম করে তা দিয়েই তিনি 10তলা ডুপ্লেক্স বাড়ি তৈরি করেছেন। তার বিরুদ্ধে এবার দুদকের অনুসন্ধান শুরু। জানাবো, 121 দলের আবেদন নামঞ্জুর করে চিঠি দিচ্ছে ইসি। নতুন রাজনৈতিক দলের 121টি আবেদন নামঞ্জুর করে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন ইসি। ইসি সচিব মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন। এবং সর্বশেষ জানাবো, গাজা সিটি দখলে নতুন করে হামলা শুরু করেছে দখলদার বাহিনী, নিহত 81। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনীর হামলায় একদিনে আরও 81 জন নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে। একই দিনে অমানবিকভাবে হামলা চালানো হচ্ছে। নতুন করে 60,000 সেনা নামিয়েছে দখলদার বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। ভারতে বসে ফের ইউনূস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাবেক প্রতিমন্ত্রী এ আরাফাতের। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন এবং তার ভারতে যাওয়ার পর থেকে গত এক বছরে মোহাম্মদ এ আরাফাত কোনো নতুন বা পুরনো শখের পেছনে ছোটার ফুরসত পাননি। তাকে ব্যস্ত রাখছে দলীয় কাজ এবং ইউনূস সরকারকে উৎখাত করে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে। তার দাবি, অধ্যাপক ডক্টর ইউনূস সরকারটি অবৈধ। মঙ্গলবারে প্রকাশিত প্রতিবেদনে কয়েকজন সাবেক এমপি, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতে বিষয়টি তুলে ধরা হয়েছে। বাংলাদেশের এই সাবেক তথ্য প্রতিমন্ত্রী টেলিফোনে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্টকে বলেছেন, হাসিনা দেশ ছাড়ার পর বাংলাদেশ রসাতলে চলে গেছে। বাংলাদেশ এখন অন্ধকারে নিমজ্জিত। আমার একটি লক্ষ্য বাংলাদেশের সবকিছু আবার ঠিক করা। আমরা সত্যি বলতে এখন কোনো শখে নেই, কোনো খেলাধুলায় আমরা সময় ব্যয় করছি না, অথবা কোনো বিনোদনও আমাদের জীবনে যুক্ত করার কোনো ইচ্ছা নেই। ভারতে বসে এখন দিনরাত আওয়ামী লীগের হয়ে কাজ করছি।
দাবি করেন এ আরাফাত। তিনি আরো বলেন, আমার ঘুমের জন্য নির্দিষ্ট কোনো সময় নেই, মাঝে মাঝে আমি বিভ্রান্ত হই, এখন কি ভোর নাকি সন্ধ্যা। আমার প্রতিদিনের জীবন শুরু হলো শেখ হাসিনাকে কিভাবে আবার নতুন করে বাংলাদেশের ক্ষমতার মসনদে বসানো যায় সে বিষয়টি স্পষ্ট করা। আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, হাসিনা সরকার পতনের পর শুধু আওয়ামী লীগ নেতাকর্মী নয়, অনেক সাংবাদিক, সরকারি কর্মকর্তারাও ভারতে পালিয়েছে, যে সংখ্যাটি 2000-এর থেকেও অনেক বেশি। তারা এখন চাইছে কিভাবে আবার দেশে ফেরত আসা যায় এবং প্রফেসর ডক্টর ইউনূসের সরকারকে পতন করা যায়। সরকারি সফরে চীনে গেলেন সেনাবাহিনী প্রধান। সরকারি সফরে চীন গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ তিনি চীনে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান চীন সফরকালে দেশটির সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনী সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 27 আগস্ট বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর সেনাবাহিনী প্রধান অনেক দেশেই সফরে গিয়েছেন। কিভাবে বাংলাদেশটাকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেজন্য কাজ করছেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল করার জন্য সবথেকে বড় ভূমিকা পালন করেছেন। 5 আগস্টের পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী সবথেকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেনাবাহিনী প্রধানের সঙ্গে খুবই ভালো সম্পর্ক বজায় রেখে চলেছেন এবং আগামী নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকারকে সব রকম সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভোটের ময়দানে জোটের ইঙ্গিত বিএনপির। সংসদ নির্বাচন সামনে রেখে সমমনা দলগুলোর সঙ্গে জোটের আভাস দিয়েছে বিএনপি নেতারা। চ্যানেল 24-কে তারা জানিয়েছে, নির্বাচন কমিশনের নিয়মে ব্যত্যয় না ঘটলে জোট সঙ্গীরাও ভোট করবেন ধানের শীষ প্রতীকে। বিএনপি নেতাদের অভিযোগ, নির্বাচন ঘিরে বরাবরের মতো এবার জনগণের বিপক্ষে গিয়ে ষড়যন্ত্র করছে একটি পক্ষ। নির্বাচনের সময় যত গড়াচ্ছে বাড়ছে ভোট কিংবা জোটভিত্তিক সমীকরণ, প্রকাশ্যে অপ্রকাশ্যে চলছে বৈঠক, মেলানো হচ্ছে চাওয়া পাওয়ার হিসাব। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা সমমনা দলগুলোর সঙ্গে ইতিমধ্যেই ম্যারাথন বৈঠক করছে বিএনপির হাইকমান্ড। বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন, আগামী নির্বাচনে জোটবদ্ধ হয়ে অংশ নেবে বিএনপি। তার ভাষায়, ইসির নিয়মে ব্যত্যয় না হলে তারা ভোট করতে পারবেন ধানের শীষ প্রতীকেই। অন্যদিকে স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, শীঘ্রই বিএনপি রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে সমমনা দলগুলো এবং জনগণের কাছে যাবে। অভিযোগ করে তিনি বলেন, জনগণের বিপক্ষে গিয়ে নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। কেউ কেউ নির্বাচন বয়কটের ডাকও দিচ্ছেন। এটাই তো ষড়যন্ত্রের আলামত। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তাই ভোট কিংবা জোট সব সমীকরণই স্পষ্ট হবে নির্বাচনী তফসিল ঘোষণার পর বলে জানিয়েছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, আগামীর নির্বাচনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন সেই প্রত্যাশা বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে এ বিষয়ে অবশ্য কোনো মন্তব্য করা হয়নি। তবে দলের অন্যান্য নেতৃত্ববৃন্দ জানিয়েছে, আগামীতে বিএনপির জয় অবধারিত, কারণ আওয়ামী লীগ ও বিএনপি এদেশে একমাত্র জনপ্রিয় দুটি রাজনৈতিক দল। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এখন বিএনপি সুযোগের সদ্ব্যবহার করছে। তারা আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে এবং এই ভোটের মাধ্যমে তারা একটি সরকার গঠন করতে পারবে। এই সরকার আগামীতে বাংলাদেশের নেতৃত্ব দিবেন আর তার প্রধানমন্ত্রী হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এখন তিনি লন্ডনে অবস্থান করছেন। প্রতিদিনই তিনি নেতাকর্মীদেরকে অনলাইনে মাধ্যমে বিভিন্ন নির্দেশনা দিচ্ছেন এবং দেশবাসীর প্রতিও নানা নির্দেশনা দিচ্ছেন। টেলিভিশনে তিনি কথা বলছেন, অনলাইনে ভার্চুয়াল জগতে কথা বলে নেতৃত্ববৃন্দকে সুগঠিত করার জন্য সবথেকে বেশি ভূমিকা পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
পুলিশে চাকরি করে 10 তলা ভবন ডুপ্লেক্স বাড়ি। পুলিশের এসআই পদে 1991 সালে যোগ দিয়েছিলেন বরিশালের বাকেরগঞ্জের চরাদি ইউনিয়নের কৃষক পরিবারের সন্তান নাসির উদ্দিন মল্লিক। চাকরি নামের সেই সোনার হরিণ পেয়ে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। সম্প্রতি বরিশাল মেট্রোপলিটন পুলিশ বিএমপি সহকারী কমিশনার হিসেবে অবসর নেয় এই কর্মকর্তা 34 বছরের চাকরি জীবন হয়েছে আঙুল ফুলে কলা গাছ। অভিযোগ রয়েছে বিপুল সম্পদ তিনি অর্জন করেছেন ঘুষ বাণিজ্যের মাধ্যমে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে পুলিশ সে চাকরির সুবাদে নাসির নগরীর বাংলা বাজারে 7.5 শতক জমি কেনেন তিনি। 2018 সালে তিনি এই জমিতে 7 তলা ভবন নির্মাণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। 2019 সালে তিনি বাড়ি নির্মাণের অনুমতি পান। তবে 2020 সালে তিনি নির্মাণ করেন 10 তলা ভবন। ভবন নির্মাণের অর্থের উৎস হিসেবে নিজের চাকরির বেতন, স্ত্রীর ব্যবসা থেকে আয়ের কথা উল্লেখ করেছেন। পুলিশ হেডকোয়ার্টার্সের দেয়া আবেদনে উল্লেখ করেছে, নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে তার স্ত্রী কখনোই কোনো চাকরি বা ব্যবসা করতেন না, বরং তিনি স্বামীর অর্থ খেয়ে এতদিন বেঁচে আছেন। এই কর্মকর্তা 34 বছরে এতটাই ঘুষ খেয়েছেন যে তিনি কোটি কোটি টাকা মূল্যের এই বাড়ি তৈরি করেছেন। তদন্ত করে বিষয়টি জানা গেছে। আগামীতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।